হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের অনেক দিনের রিকোয়েস্টেড ভিডিও ফোর্থ সেমিস্টারের প্র্যাকটিক্যাল নিয়ে। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে ফোর্থ সেমিস্টারে ক্লাস শুরু করার জন্য। তো ফাইনালি আমি বলেছিলাম মে মাস থেকে আমি স্টার্ট করব, বাট ফার্স্ট আমি করতে পারিনি, একটু লেটই হয়ে গেল একটা সপ্তাহ। তো যাই হোক, এবার থেকে রেগুলার বেসিসে তোমরা পাবে হচ্ছে প্র্যাকটিক্যাল যতগুলো তোমাদের চারটে পেপার রয়েছে। তোমরা জানো একটা হচ্ছে জিওমরফোলজি, একটা ক্লাইমেটোলজি, দেন হচ্ছে সোশিও জিওগ্রাফি অ্যান্ড কার্টোগ্রাফি। এই সবকটার ওপরেই তোমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিক্যালস রয়েছে। এই প্রতিটা প্র্যাকটিক্যালসের টপিকই আমি তুলে ধরার চেষ্টা করব তোমাদের কাছে, এবং যাতে তোমরা ডিটেলসে বুঝতে পারো এবং খুব সহজে কম সময়ের মধ্যে করে ফেলতে পারো সেটারও চেষ্টা করব। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, যারা এই সমস্ত টপিক মানে ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি জিওগ্রাফি অনার্সের নোটস পেতে চাইছো তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো দেখো, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ হোয়াট ইজ রিলেটিভ রিলিফ ম্যাপ। আগেই আমরা জানবো, কারণ আজকে আমাদের টপিক রিলেটিভ রিলিফ। কিভাবে ড্রয়িং করতে হয় সেটা জানবো, কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে ইন্টারপ্রিট করতে হয় সবটাই জানবো। তো ফার্স্টে জেনে নেবো হোয়াট ইজ দিস। What is relative relief map? দেখো, a relative relief map shows the difference in elevation between the highest and lowest point within a specific area, highlighting the terrain's ruggedness or smoothness. সহজ ভাষায় বলতে গেলে যে রিলেটিভ রিলিফ ম্যাপ হচ্ছে, রিলেটিভ মানে কি আপেক্ষিক অবশ্যই। তো রিলেটিভ রিলিফ বলতে বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে যে হাইয়েস্ট এলিভেশন রয়েছে বা ভূমির যে হাইয়েস্ট উচ্চতা রয়েছে আর যেটা লোয়েস্ট উচ্চতা রয়েছে সেই দুটোর মধ্যে যে পার্থক্য সেটাকেই বলা হচ্ছে রিলেটিভ রিলিফ। এবার এইটাই আমরা ডিটেলসে টোপোশিটের মাধ্যমে কিভাবে করি সেটা দেখে নেওয়ার পালা। তো চলো দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি হচ্ছে বিহার ওয়েস্ট বেঙ্গলের একটা টোপোশিট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা 2003 সালের একটা টোপোশিট। একটু পুরনো টোপোশিট, তোমাদের যে নতুন টোপোশিট হয় সেখানে গ্রিডের সংখ্যা বেশি, এখানে গ্রিডের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম, কিন্তু এরিয়া একই রয়ে গেছে, শুধু প্যাটার্নটা বা গ্রিডগুলো সংখ্যায় বেড়ে গেছে। তো যাই হোক, ডাজন্ট ম্যাটার। তো আমরা বিহার ওয়েস্ট বেঙ্গল ম্যাপের ওপর কাজ করছি, যেখানে ডিস্ট্রিক্ট রয়েছে সিংভূম ডিস্ট্রিক্ট আর পুরুলিয়া ডিস্ট্রিক্ট। কেন আমি ম্যাপটা সিলেক্ট করছি সেটা একটু পরে বলছি। ম্যাপ নাম্বারটা দেখে নাও। ম্যাপ নাম্বারটা হচ্ছে 73J/6। এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাপ। আই থিঙ্ক তোমরাও কলেজে কখনো না কখনো 73J/6 এর উপরে কাজ করেছো। তো এই ম্যাপটা কেন নেওয়া, কারণ এই ম্যাপটা হচ্ছে পুরোটাই মালভূমি অঞ্চলের উপর বেস করে তৈরি। তো সেই জন্য এখানে খুব রিলিফের ভেরিয়েশন পাওয়া যায় বলে রিলেটিভ রিলিফ বা অ্যাভারেজ স্লোপ জাতীয় জিনিসগুলো এতে ভালো হয়। এবার স্কেল তোমরা সবাই জানো 1:50,000 RF থাকে টোপোশিটে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখতে হয় এই রিলেটিভ রিলিফ বা অ্যাভারেজ স্লোপের ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানে থাকা কন্টুরের ইন্টারভেলটা। দেখতেই পেলে তোমরা কন্টুরের ইন্টারভেল লেখা রয়েছে 10 মিটার, মানে দুটো কন্টুরের মধ্যে গ্যাপ হচ্ছে 10 মিটারের। এবারে আমরা চলে এসেছি ম্যাপের একদম নিচের দিকে। এটা হচ্ছে B3 গ্রিড। মাঝে যে গ্রিডটা তোমরা দেখতে পাচ্ছ সেটা B3 গ্রিড। এর উপরে তোমরা দেখতে পাচ্ছ পেন্সিলে একটা ছক কাটা রয়েছে। তোমাদেরও ঠিক এইভাবেই কন্টুর ভর্তি এরিয়াতে একটা ছক কাটতে হবে, এবং ছকটা কাটবে কত বাই কত, 10 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার। মানে হরাইজেন্টালি তোমরা টানবে হচ্ছে 10 সেন্টিমিটার এবং ভার্টিক্যালি টানবে 12 সেন্টিমিটার, এবং প্রতিটা 2 সেন্টিমিটার অন্তর করে পয়েন্ট ফেলবে। 2 সেন্টিমিটার অন্তর করে পয়েন্ট ফেলার কারণটা বলে দিই। 2 সেন্টিমিটার, এখানে আমরা 1 সেন্টিমিটারে 50,000 সেন্টিমিটার দেখাচ্ছি, অর্থাৎ বলা যেতে পারে 1 সেন্টিমিটার 0.5 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করছি। ঠিক, এবার যেটা বক্তব্য কেন আমি 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার নিলাম, তাহলে 2 সেন্টিমিটার মানে কি রিপ্রেজেন্ট করছে? 2 সেন্টিমিটার মানে রিপ্রেজেন্ট করছে 1 কিলোমিটারকে। তো 1 কিলোমিটার বাই 1 কিলোমিটারে গ্রিড করে আমরা একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করব বলে প্রতিটা সেকশনে 10 সেন্টিমিটারের যে ভার্টিক্যালটা টেনেছ তার উপরে 0.2 করে পয়েন্ট ফেলে, মানে 0.2 সেন্টিমিটার করে পয়েন্ট, মানে 2-তে 4-এ 6-এ 8-এ টেনে, অ্যান্ড ভার্টিক্যালি যেটা 12 সেন্টিমিটার টানা হয়েছে সেটাতেও 2, 4, 6, 8, 10, 12 এইভাবে পয়েন্টগুলো ফেলে জয়েন্ট করে এই গ্রিডটা বানিয়ে নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এবার কি করব দেখো,
এবার চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ মানে আমাদের একটা পেজ নিতে হবে এবং তাতে সেই ছকটা বানাতে হবে যেখানে আমাদের রিলেটিভ রিলিফের ভ্যালুগুলো বার করতে হবে। কিভাবে রিলেটিভ রিলিফের ভ্যালু বার করবো বা কি ছক কাটবো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে ক্যালকুলেশন টেবিল ফর রিলেটিভ রিলিফ, এটাকে আর বলেও অনেকে রিপ্রেজেন্ট করে থাকে। ফার্স্টে থাকবে একটা সিরিয়াল নাম্বার যেটা নর্মালি 1 2 3 4 করে যাবে। তারপরে থাকবে গ্রিড নাম্বার, তোমরা যে ছকটা কেটেছিলে সেই ছকটার ক্ষেত্রে প্রথমের যে কলামটা সেটা এ, সেকেন্ড বি, দেন সি, তারপর ডি, তারপর ই। আর এদিকে যে ছটা মানে তোমার 12 সেন্টিমিটারের লাইন ছিল, ছটা ঘর, সেখানে 1 2 3 4 এইভাবে ভার্টিক্যালি ওপর থেকে নিচের দিকে নামবে। সেই বেসিসে A1 A2 A3 A4 A5 A6 এইভাবে চলতে চলতে পুরো E6 পর্যন্ত তোমাকে এই গ্রিডে লিখতে হবে। এবার হচ্ছে ফর্মুলাটা জানো যে কিভাবে রিলেটিভ রিলিফ বার করতে হয়। রিলেটিভ রিলিফ বার করার ফর্মুলা খুবই ইজি, হাইয়েস্ট কন্ট্রোল ভ্যালু মাইনাস লোয়েস্ট কন্ট্রোল ভ্যালু অফ এ গ্রিড। মানে ধরো A1 গ্রিডের মধ্যে তুমি ম্যাপটা খুলে দেখছো যে হাইয়েস্ট কন্ট্রোল ভ্যালু গেছে 500 আর লোয়েস্ট কন্ট্রোল ভ্যালু গেছে 220। এই দুটোকে তুমি ডিভাইড করলে যে ভ্যালুটা পেলে সেটাই হয়ে যাবে সেই গ্রিডের রিলেটিভ রিলিফ। তো এই হচ্ছে ফর্মুলাটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে আর অবশ্যই লিখবে যখন এক্সামে করছো। তো এইভাবে তোমার হাইয়েস্ট আর লোয়েস্ট প্রতিটা বক্স থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, মাথায় রাখবে দুটো কন্ট্যুর বা একটা কন্ট্যুরের গ্যাপিংটা কত আছে, তার বেসিসে যত বাইরের দিকে যাবে কন্ট্যুরের মান কমতে থাকে, যত ভেতরের দিকে ঢোকে অর্থাৎ গোল বা সার্কেল এরিয়াটা বাড়তে থাকে তত তার মানটা বাড়তে থাকে। এইভাবে তোমার হাইয়েস্ট আর লোয়েস্ট এই দুটো পোর্শনের ভ্যালুকে তোমাকে তুলে নিতে হবে টোপোশিট থেকে, তুলে এই ছকের মধ্যে তোমাকে লিখতে হচ্ছে। দেখতে পাচ্ছ আমি পুরো একেবারে 30টারই ভ্যালু লিখে ফেলেছি, হাইয়েস্ট ভ্যালুও লিখেছি, লোয়েস্ট ভ্যালুও লিখে নিয়েছি। এবার চলে যাব ক্যালকুলেশনের ক্ষেত্রে। ফার্স্টেরটা আমার বেরিয়েছিল হাইয়েস্ট ভ্যালু 500 মানে A1 গ্রিডের হাইয়েস্ট ভ্যালু 500 এবং লোয়েস্ট ভ্যালু বেরিয়েছে 230। তাই দুটোকে মাইনাস করলে আমার রিলেটিভ রিলিফের ভ্যালু কত হলো 270 মিটার। তো এটা আমি লিখে দেখিয়ে দিয়েছি ক্যালকুলেশন হিসেবে, তোমাদেরও একটা এক্সাম্পল হিসেবে লিখে দেখিয়ে দিতে হবে। এইভাবে সব কটাকে এবার আমাদের বার করে নিতে হবে। তো দেখো আমি এখানে সব 30টারই রিলেটিভ রিলিফের ভ্যালু আমি বার করে নিয়েছি এবং সেগুলোকে ইন্ডিভিজুয়ালি ছকে লিখে নিয়েছি। এবার হচ্ছে নেক্সট স্টেপ মানে কি একটা ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে, যে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কি রিপ্রেজেন্ট করবো না কিভাবে আমরা কন্ট্যুরগুলো করব, যে আইসোপ্লেট টানতে হয় যার বেসিসে আমি রিলেটিভ রিলিফ ম্যাপটা আঁকবো সেটা কি করে করব সেটার এবার ক্যালকুলেশনটা দেখে নেওয়া যাক। তো এখানে আমরা লিখেছি দেখো ক্লাস ইন্টারভেল ক্যালকুলেশন। ফার্স্ট আমাদের রেঞ্জ বার করতে হবে। হোয়াট ইজ রেঞ্জ? হাইয়েস্ট রিলেটিভ রিলিফ মাইনাস লোয়েস্ট রিলেটিভ রিলিফ। এখানে হাইয়েস্ট রিলেটিভ রিলিফের ভ্যালু আছে 310 অ্যান্ড লোয়েস্ট আছে 80। তো দুটোকে মাইনাস করে আমি পেলাম 230 মিটার। 230 মিটার হচ্ছে আমার রেঞ্জ। এবার হচ্ছে নাম্বার অফ ক্লাসেস, এর একটা ফর্মুলা রয়েছে 1 + 3.322 log n। n মানে এখানে বোঝানো হয়েছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বা টোটাল নাম্বার অফ রিলেটিভ রিলিফ। এখানে কতগুলো রিলেটিভ রিলিফ আছে তার নাম্বারটা, নট টোটাল রিলেটিভ রিলিফ। ওকে, সামেশন নয় কিন্তু, কটা টোটাল রিলেটিভ রিলিফ রয়েছে সেটা। মানে এখানে 30টা রয়েছে, তো 30টাই এখানে লগের পাশে লেখা হয়েছে n এর জায়গায়। দেন তুমি ওটাকে ক্যালকুলেটরে ফেলো এবং ক্যালকুলেট করলে দেখতে পাবে 5.90 সামথিং বেরোচ্ছে। তো সেটা আমরা অ্যাপ্রক্সিমেটলি 6 হিসেবে ধরে নিয়েছি। এবার হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, মেন জায়গা। সেটা কি করে বার করব? এই যে রেঞ্জ রয়েছে, রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাসেস, মানে 230 ডিভাইডেড বাই 6 আমাদের বেরোলো 38 মিটার। আমি 38 মিটার ধরেই করব, তোমরা চাইলে এটাকে 40 মিটার করতে পারো, 50 মিটার করতে পারো, বাট আমি মানে পছন্দ করি ব্যক্তিগতভাবে যেটা বেরোচ্ছে সেটা দিয়েই কাজ করা। তো ফার্স্ট কাজ করার আগে আর একটা কাজ করতে হবে আমাদের, কারণ ড্রয়িংটা করতে গেলে আমরা যে গ্রিডটা টোপোশিটের উপর টেনেছিলাম সেই সেম গ্রিড একটা খাতাতে টেনে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ একটা পেপারের উপরে আমি গ্রিডটা টেনে নিয়েছি, যেখানে তোমার হচ্ছে ওপরটা মানে হরাইজন্টাল লাইনটা হচ্ছে 10 সেন্টিমিটার, ওই একই রকম ভাবে 2 সেন্টিমিটার অন্তর অন্তর পয়েন্ট ফেলা আছে, আর যেটা ভার্টিক্যালি রয়েছে সেটা 12 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার অন্তর অন্তর পয়েন্ট ফেলা রয়েছে। এবং ইন্ডিভিজুয়ালি প্রতিটাকে জয়েন্ট করে আমি একটা বক্স মানে গ্রিড তৈরি করে নিয়েছি। এবার যেটা করবো, এই গ্রিড গুলোতে যে রিলেটিভ রিলিফের ভ্যালুগুলো বেরিয়েছে সেগুলো ইন্ডিভিজুয়ালি পুট করে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি রিলেটিভ রিলিফের ভ্যালুগুলো পুট করে নিয়েছি। এবার এখানে একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো আমাদের যেটা লোয়েস্ট ভ্যালু ছিল, লোয়েস্ট রিলেটিভ রিলিফের ভ্যালু ছিল আমাদের 8, ঠিক?
80-র সাথে আমাকে অ্যাড করতে হবে যেটা আমার মানে ইন্টারভেল বেরিয়েছে 38। 80-র সাথে যদি আমরা 38 অ্যাড করি তাহলে সেটা হয় 118 বা 118। তো 118 হচ্ছে আমাদের ফার্স্ট কন্ট্যুর। এবার কন্ট্যুর বা আইসোপ্লেট, ঠিক আছে, আইসোপ্লেট করে টানতে হয় কিভাবে? খুব ইজি প্রসেস। জাস্ট তোমাকে দেখতে হবে যে কোন দুটো ভ্যালুর মধ্যে ওই ভ্যালুটা পড়ছে। মানে যেমন ধরো প্রথম যে 118 বা 118-এর যে আইসোপ্লেটটা আমি ড্র করেছি, খুব ভালো করে নোটিস করো যে আমি কোথা দিয়ে আইসোপ্লেটটা ড্র করেছি। দেখো ফার্স্টেই ওপরের দিকে যে D1 গ্রিডটা দেখতে পাচ্ছ, সেখানে ভ্যালু ছিল আমাদের রিলেটিভ রিলিফের 80। তোমার রাইট হ্যান্ড সাইডে রয়েছে 330 অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে রয়েছে 180। তার মানে কি এই দুটো মানে 80 to 180-র মাঝে ডেফিনেটলি 118 রয়েছে, আবার 80 to 130-র মাঝেও 118 রয়েছে। তো আমি ইজিলি এটাকে টানতে পারবো। এইভাবে প্রতিটা কন্ট্যুর আমাকে টেনে নিতে হবে। তো ফার্স্টে 118-এর কন্ট্যুর আমি টেনেছি চারিদিকে, যেখান দিয়ে টানা পসিবল। তারপরে নেক্সট চলে এসেছি, দেখো 118 প্লাস 38 করলে কত হয়? 156 হয়। এবার 156-এর আন্ডারে মানে 118-এর বেশি মানে 119 থেকে 156-র মধ্যে যে ভ্যালুগুলো পড়ছে সেই ভ্যালুগুলোর উপরে আমি আইসোপ্লেট টেনেছি। খুব ভালো করে আইসোপ্লেটগুলো ওয়াচ করো, তাহলেই বুঝতে পারবে। আর একটা কমন জিনিস তোমাদের বলে দিই, যখন তোমরা একটা কন্ট্যুর মানে একটা আইসোপ্লেট টানছো, তার পরবর্তী আইসোপ্লেটটা ঠিক তার পর দিয়েই যাবে। এরকম নয় যে ফার্স্ট জোনের পর সেকেন্ড জোন না এসে থার্ড জোন চলে আসবে। তো এটা একটু কনসেন্ট্রেটলি যদি অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে এটা কতটা ইজি একটা জিনিস। অনেকেই কিন্তু আইসোপ্লেট টানতে গিয়েই গন্ডগোলটা করে, কিন্তু এটা এমন কিছু টাফ নয়। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, ভ্যালুগুলোকে তোমাকে যখন আইসোপ্লেট টানছো খুব ভালো করে নোটিস করে টানতে হবে যে দুটোর মানে গ্রিডের মাঝখান দিয়ে তুমি লাইনটা টানছো সেই দুটো গ্রিডের ভ্যালুর মাঝে তোমার ভ্যালুটা পড়ছে কিনা, ব্যাস তাহলেই কিন্তু জানবে তোমার 90% কাজ হয়ে গেছে। এইভাবে নেক্সট দেখো 156-এর সঙ্গে যদি 38 অ্যাড করি তাহলে হয় 194। 194-এরও কিন্তু আমি কন্ট্যুর টেনে নিয়েছি। দেখতেই পাচ্ছ সেম ভাবে দেখো যেখান দিয়ে গেছিল তার আশপাশ দিয়ে আবারও পরবর্তী কন্ট্যুরটা কিন্তু পাস হয়েছে। এবার নেক্সট 194-এর সাথে যদি 38 অ্যাড করি তাহলে 232 হয়। 232-এরও কন্ট্যুর আমি টেনে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার লাস্ট যে ভ্যালুটা 232-এর সাথে যদি আমি 38 অ্যাড করি তাহলে ইটস গোয়িং টু বি 270। 270-এর কন্ট্যুর এবার আমরা ড্র করব। এবার এখানে একটা জিনিস বলি, 270 এই ভ্যালুটা কিন্তু অলরেডি তোমার গ্রিডে রয়েছে। দেখো A1 গ্রিডে কিন্তু আমাদের 270 বেরিয়েছিল। এইবারে এখানে একটা জিনিস তোমাদের বলি, অনেক সময় কি হয় যখন যে কন্ট্যুরের ভ্যালু দিয়ে আমরা কন্ট্যুরগুলো ড্র করছি সেই ভ্যালুটাই কোনো গ্রিডে পড়ে যায়, তখন কিন্তু খুব মানে একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হয়। ভয় পেয়ে যাবে না, যে ভ্যালুটা বা যে গ্রিডে সেই ঘটনাটা ঘটছে সেই ভ্যালুটার ক্ষেত্রে ওই আইসোপ্লেটটা ওই নাম্বারটার ওপর সার্কেল হয়ে অবস্থান করবে। দেখতে পাচ্ছ আমি এখানে সার্কেল করে দিয়েছি। A1 গ্রিডটা একটু নোটিস করো, তাহলেই বুঝতে পারবে। আর বাকিগুলো তো ন্যাচারালি যেগুলো বড় সেগুলোর উপর দিয়েই গেছে। তো এই হচ্ছে প্রসেস। এইভাবে আইসোপ্লেট সবকটা টেনে নিতে হবে। এবার নেক্সট স্টেপে আমরা কি করবো, একটা লেজেন্ড বানাবো। লেজেন্ড বানানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, অনেক জায়গাতেই তোমরা দেখবে 0 থেকে শুরু হচ্ছে লেজেন্ড। 0 থেকে শুরু হওয়াটা ভুল নয়, অবশ্যই ঠিক, কিন্তু যখন আমাদের রেঞ্জ বা ইন্টারভেল এমন ফিগার বেরোবে যেটা আমার নর্মাল যে লোয়েস্ট ভ্যালু রয়েছে রিলেটিভ রিলিফ তার থেকে কম, তখন তো আমরা সেই রেঞ্জটা 0 থেকে শুরু করতে পারবো না, ঠিক না? তো সেক্ষেত্রে আমাদের যে লোয়েস্ট কন্ট্যুর ভ্যালু ছিল, লোয়েস্ট রিলেটিভ রিলিফ ভ্যালু ছিল তার সাথে আমরা অ্যাড করেছিলাম। সেই জন্য দেখো লোয়েস্ট রিলেটিভ রিলিফের ভ্যালুটাই লাস্টে লেখা হয়েছে, মানে 80 to 118, then 118 to 156, then 156 to 194, then 194 to 232, and then 232 to 270 and above। তো এইভাবে জিনিসটা কেটে নিতে হবে। এবং এই লেজেন্ডের কালারিংটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। রিলেটিভ রিলিফ অলওয়েজ যেহেতু ভূমি ভাগ বা রিলিফ, সেই জন্য এটাকে আমরা ব্রাউন কালার দিয়ে শো করি এবং সেটাই লেজেন্ডে আমি দেখিয়েছি। একদম নিচের জোনটা খুব লাইট কালার, তারপরটা আরেকটু ডার্ক, তারপরটা আরেকটু ডার্ক এবং ক্রমশ ডার্ক হতে ডিপেস্ট ডার্ক হয়ে যাবে।
তো সেটার বেসিসে আমি দেখতেই পাচ্ছ যে এটা করে ফেলেছে আমাদের যে মেন সেকশন, যেটা আমাদের মেন রিলেটিভ রিলিফের ম্যাপ, সেটা আমরা ড্র করে ফেলেছি। কালার করার সময় খুব ভালো করে নোটিস করে কালার করবে, জোনেশন উল্টো পাল্টা যেন না হয়ে যায়। আর একটা জিনিস মনে রাখবে, তোমার ড্রয়িং এর ক্ষেত্রেও কিন্তু প্রমিনেন্টলি বোঝা যাওয়া চাই যে একটা জোনের পরে মানে 1 নম্বর জোনের পর 2 নম্বর জোনই এসছে, 3 নম্বর বা 4 নম্বর জোন চলে আসেনি। এইভাবে কালার করে নিতে হবে পুরো ম্যাপটাকে। আর কালার তোমরা বিভিন্ন রকম ইউজ করতে পারো, এটা নিয়েও অনেক স্টুডেন্টের মধ্যে কনফিউশন থাকে। তবে আমি প্রেফার করব পরীক্ষার হলে করার জন্য বা বাড়িতে প্র্যাকটিস করার জন্য নর্মাল যে তোমার উডেন কালার হয় বা পেন্সিল কালার হয় সেগুলো ইউজ করো, বেশি হাইফাই কিছু ইউজ করার দরকার নেই। আর বাকি ফাইনাল শিটে কি করবে সেটা তো তোমাদের কলেজে বলে দেবে। আর যদি নাও বলে দেয় সেক্ষেত্রে লুনা কালার ফেভার ক্যাসেলের খুব ভালো, তোমরা ওটাকে পেন্সিল কালার হিসেবে ইউজ করতে পারো অথবা ওয়াটার কালার হিসেবেও ইউজ করতে পারো। এছাড়াও ফুজি কালার বা অন্যান্য অনেক কালার আছে, যেটা তোমাদের কমফোর্টেবল তোমরা করবে। নেক্সট হচ্ছে এইভাবে পুরোটা বর্ডার করে নিতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রিলেটিভ রিলিফের 4টে যে কর্নার, সেই 4টে কর্নারেরই কিন্তু তোমাদের ল্যাট লং বার করতে হবে। প্রতিটা কর্নারের কিন্তু ল্যাট লংকে তোমাদের রিপ্রেজেন্ট করতে হবে। এবার এই ল্যাট লং কিভাবে বার করতে হয়, কি প্রসেস, তার ভিডিও আমার চ্যানেলে বানিয়ে দেওয়া আছে। যারা এখনো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্স আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই একবার দেখে নেবে। ঠিক আছে, তো এই ছিল পুরো কনসেপ্ট। এইভাবে দেখো লেজেন্ড লিখে দিতে হবে, লেজেন্ডের উপর লিখতে হবে রিলেটিভ রিলিফ ইন মিটার। আর পুরো ম্যাপটাকে একটা চৌকো বর্ডার করে তার উপরে লিখবে রিলেটিভ রিলিফ ম্যাপ আফটার স্মিথ। স্মিথের নিয়ম অনুযায়ী আমরা এটা করে বলে আফটার স্মিথ লেখা হয়, অনেকে লেখে অনেকে লিখে না, তবে আমার মতে বলে লিখে দেওয়াটা বেটার। তো এই ছিল পুরো ড্রয়িং এর পোর্শন, ক্যালকুলেশন টু ড্রয়িং। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা যাব ইন্টারপ্রিটেশনে। তো দেখো রিলেটিভ রিলিফের ইন্টারপ্রিটেশনে কি লিখতে হয়, তোমরা চাইলে এর সাথে একটা জিনিস অ্যাড করতে পারো যে হোয়াট ইজ বা ইন্ট্রোডাকশন বলে, যেটা ফার্স্টে আমি বলেছিলাম যে রিলেটিভ রিলিফ ম্যাপ কাকে বলে, সেটাও তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। তো মেন ইন্টারপ্রিটেশনে কি লেখা হবে দেখো, আমি যে ম্যাপটা করেছি সেটার বেসিসে বলছে this is a relative relief map based on topographical map number 73J/6 convening part of Bihar and West Bengal. Relative relief represented the elevation difference between a particular part, highlighted at terrace ruggedness. The map uses contour shading where darker stone introduce a high relative relief value up to 280 meters. আমাদের দেখাই গেছিল 270 এর উপরের অংশটা, তো এখানে 280 বা 270 লিখতে পারো যা ইচ্ছা। and the lighter shade represented lower area around 80 meters. আমার 80 লো ছিল, তো লো এর পোর্শনে আমরা দেখিয়েছি হচ্ছে রিলেটিভ রিলিফের লোয়েস্ট পোর্শন। The central zone of the map marked by white or light shade indicated low relief or flat plain, likely flood plain or rivers. In terrace area, the darkest brown region, specifically in the southern and north center part, shown immediately high relief zone, suggesting upland and hilly region. Mainly ওখানে যেখানে ডার্ক কালার তার মানে সেখানে অল্টিটিউডটা হাই, সেটাই বোঝানো হয়েছে। and the variation in the relief suggest the area transitions from the flat alluvial plain characteristics of the Gangetic basin to slightly evolved and erode plateau or upland. Such maps are useful for understanding erosion pattern, land use and planning infrastructure in uneven terrace. এই যে জিনিসটা লেখা আছে, ফার্স্টেরটা হচ্ছে তোমার ম্যাপটা কি, তুমি কি রিপ্রেজেন্ট করেছো, মাঝেরটা হচ্ছে সেখানকার এলিভেশন কিরকম, সেখানকার ভূমির গঠন প্রকৃতি কিরকম, এবং লাস্টেরটা হচ্ছে তোমার মতামত অনুযায়ী সেটা কি রিপ্রেজেন্ট করছে সেটা। এই প্যাটার্নে যদি ইন্টারপ্রিটেশন লেখো তাহলে কাটার কোনো জায়গা থাকবে না, সব কটার ক্ষেত্রে এই প্যাটার্নে ইন্টারপ্রিটেশন যাবে। তো এই ছিল আজকে রিলেটিভ রিলিফ ম্যাপ। আশা করছি একটু হলেও বোঝাতে পেরেছি। যদি কোথাও কোনো ডাউটস থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো তোমাদের জন্য অবশ্যই অ্যাভারেজ স্লোপ, যেটা তোমাদের ঠিক এর সাথেই রিলেটেড, এর ওপরেই মানে এই এরিয়াতেই আমি করে তোমাদের দেখাবো, তাহলে খুব ভালোভাবে রিলেট করতে পারবে ভূমির ঢালটা। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।